তোমরা যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই একটা মাত্র ভিডিওতে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এই রিলেটেড যে বেসিক ইনফরমেশন গুলো তোমাদের জানা প্রয়োজন, প্রথমত সেগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কোন কোন রাইটারের বই পড়বা, কত ঘন্টা পড়াশোনা করবা, এখন মেইন বই পড়বা নাকি উদ্ভাস উন্মেষের মেরিটিক্স পড়বা নাকি অন্য কোনো কোচিং সেন্টারের বই পড়বা, এগুলোকে আবার নোট করে পড়বা না কিভাবে পড়বা, এরকম অনেক প্রশ্ন তোমাদের মনের মাঝখানে রয়েছে। এবং কবে থেকে প্রিপারেশন শুরু করবা, কিভাবে বলে তুমি চান্স পাবা, এরকম প্রশ্ন প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে। তো আমি চিন্তা ভাবনা করেছি যে আজকের এই ভিডিওতে সম্ভাব্য যে প্রশ্নগুলো আমার কাছে তোমরা প্রশ্ন করো, তো সবগুলো প্রশ্নের আলোকে আমরা একটা কমপ্লিট গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি এখান থেকে তুমি একটা ক্লিয়ার আইডিয়া পাবা। ওকে, সো প্রথমেই আসো আমরা পিন পয়েন্ট কথা বলার চেষ্টা করি। যেহেতু অলরেডি আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সামনে আমাদের এডমিশন নামক যুদ্ধটা শুরু হবে। তো এই এডমিশন নামক যুদ্ধ এমন একটা যুদ্ধ, এইখানে ভাইয়া মাথায় রাখবা কেউ কিন্তু কারো সিট ছেড়ে দিবে না। তুমি তোমার সিট ছেড়ে দিবে না, আমি আমার সিট ছেড়ে দিব না, এরকম তোমার আরেকটা বন্ধু বা বান্ধবী কেউ কিন্তু কারো সিট ছেড়ে দিবে না। তার মানে তুমি যদি এখানে চান্স পাইতে চাও, তাহলে আরেকটা তোমার ফ্রেন্ডের স্বপ্ন, যে স্বপ্ন দেখেছে সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, মেডিকেলে পড়বে, ওর স্বপ্নটা ভঙ্গ করে কিন্তু তোমাকে এখানে চান্সটা ইনশিওর করতে হবে। এখন ও নিজে স্বপ্ন দেখেছে, ওর পরিবারের লোকজন স্বপ্ন দেখেছে, ওর আত্মীয় স্বজন স্বপ্ন দেখেছে, এতগুলো মানুষের স্বপ্ন, তোমাকে এটাকে বিট দিয়ে তোমাকে একটা সিট ইনশিওর করতে হবে। তো এডমিশন নামক যুদ্ধে চান্স পাওয়ার জন্য অবশ্যই তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফ্লোতে পড়াশোনা করতে হবে এবং স্বপ্ন দেখতে কিন্তু পরিশ্রম করতে হয় না। এই যে তুমি স্বপ্ন দেখছো তোমার যে মেডিকেলে পড়ার যে ড্রিমটা, তো এই স্বপ্ন এমনি এমনি পূরণ হবে না। তো এই স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে ইফোর্ট দেখতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্ন কিন্তু তুমি এখানে পূরণ করতে পারবে না বা বাস্তবে একটা রূপ দিতে পারবে না। তো মনে রাখবা, এই যে আমরা বর্তমান সময়ে আসলে দেখা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যে প্রবলেমটার মধ্যে পড়ে, আমি ভাইয়া একটু পরে শুরু করতেছি, আমি একটু পরে ভাইয়া আমার এই পড়াশোনাটা শুরু করবো, আমি একটু পরে আমার যে কোচিং এর যে পড়াশোনা আছে সেটা আমি করবো, আমি একটু পরে এই অনলাইন ক্লাসটা করবো। এই একটু পরের যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের লাইফে আর আসে না। আমরা দেখা যায় ফোনে রিলস ভিডিও দেখতেছি, মনে হচ্ছে আধা ঘন্টা পরে শুরু করবো। তো এরপর যখন আধা ঘন্টা পরে শুরু করতে যাই, তখন মনে হয় যে না, আরেকটু তাহলে ফোনটা একটু দেখি, আরেকটু রিলস ভিডিও দেখি, আরেকটু নিচে দিকে নামি, আরেকটু স্ক্রল করি, দেখি ফেসবুকে কে কে স্ট্যাটাস দিছে, একটু পরে শুরু করি। তো এই একটু আবার যখন শুরু করতে যায়, শুরু করতে পারে না। তো এই যে শুরু করাটা, এই শুরু করাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা শুরু করতে পারে, যারা তাদের লক্ষ্যে অটুট থেকে সর্বশেষ দিনটা পর্যন্ত লড়াইটা চালিয়ে যাইতে পারে, তারাই কিন্তু আলটিমেটলি সফলতার স্বাদটা পায়। তো এই এডমিশন নামক যুদ্ধে তোমার এই যে 3টা মাস যে তুমি পাবা, এই সময়টা কিভাবে চলে যাবে তুমি কিন্তু কখনো চিন্তাও করতে পারবে না। তুমি যদি তোমার কাজের প্রতি সৎ থাকো, সৎ মানে কি, যে আমি চিন্তা ভাবনা করছি বা আমি নিয়ত করছি 3টা মাস আমি সর্বোচ্চ ইফোর্ট দিব, সর্বোচ্চ পরিশ্রম করবো, আমি 3টা মাস সর্বোচ্চ পরিশ্রম দিব। আমি চিন্তা করছি যে মেডিকেলে চান্স পেয়ে দেখাবো, আমি চান্স পেয়ে দেখাবো। তো আমি যে ডিসিশনটা নিয়েছি, আমি যে গেম প্ল্যানটা নিয়েছি, আমি সৎ মানে হচ্ছে আমি কাজটা করবোই। আমি কোনো একটা বন্ধুকে কথা দিয়েছি তোর সাথে 10টা 5 মিনিটে দেখা করবো, তোর সাথে 10টা 5 মিনিটে দেখা করবো। তো আমি যে কথাটা দিয়েছি আমি সেটা রাখার সর্বোচ্চ চেষ্টাটা করবো। তো তোমার এই যে ভাই এখন লক্ষ্য হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া, আজকের এই ভিডিও যারা দেখতে আসছো বা যারা ক্লিক করেছো, সবাই ভাইকে কথা দিয়ে যাও, ভাইয়া সর্বোচ্চ ইফোর্টটা দিব, সর্বোচ্চ লড়াইটা করবো এবং চান্স পাওয়ার পর আবার সেই ভিডিওর নিচে ইনশাল্লাহ একটা কমেন্ট করবো। তো আমরা তো আলটিমেটলি জানি না যে আমরা চান্স পাবো কিনা, বাট আমরা যে কাজটা করতে পারি, আমরা চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ লড়াইটা করতে পারি, সর্বোচ্চ পরিশ্রমটা করতে পারি। আমার হাতে যে সময়টা রয়েছে, এই সময় সুন্দর মতো একটা গেম প্ল্যান করে কিভাবে পড়লে আমি চান্স পেতে পারি, এই ব্যাপারগুলো আমাকে মেকশিওর করতে হবে। এখন তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আগেই চিন্তা ভাবনা করে আমি চান্স পাবো না বা আমাকে দিয়ে হবে না, তাহলে আলটিমেটলি দেখবা ওই জিনিসটা তুমি কখনোই পাবে না। তো তুমি যে জিনিসটা পাইতে চাচ্ছ, ওই জায়গাটা অবশ্যই তোমাকে প্রথমত সৎ থাকা লাগবে। অবশ্যই তোমাকে সৃষ্টিকর্তার কাছে এই সময় বেশি বেশি করে চাইতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে শুধু চাইলেই হবে না, চাইতে তো অবশ্যই তোমাকে হবে, চাওয়ার পাশাপাশি তোমাকে অবশ্যই পড়াশোনাটাও করা লাগবে। তো এই সবগুলো জিনিস যদি ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ এই এডমিশনের যে 2 থেকে 3 মাস পরে তোমার যে সফলতার হাসি এবং তোমার যে কাঙ্ক্ষিত যে মেডিকেলে পড়ার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অবশ্যই তুমি পূরণ করতে পারবা। তো প্রথমেই ভাইয়া আসি, দেখো খুবই ইম্পর্টেন্ট কিছু ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো, বেসিক ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো, এরপর ধাপে ধাপে সবগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো বেসিক ব্যাপারগুলো কি, যে মেডিকেল ভর্তি পরীক্ষা বেসিক্যালি এটা একটা এমসিকিউ বেসড এক্সাম হয়। তোমাদের 100টা এমসিকিউ আসবে, নাম্বার থাকবে 100, এবং এই 100 নাম্বারের যে এমসিকিউ পরীক্ষাটা হবে, তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে 100-র মধ্যে তুমি দেখা যাবে 75 বা 76 পাইলে চান্স পাওয়া। বিগত বছরগুলোতে নাম্বার একটু বেশি লাগতেছে। এবং এইখানে আবার একটা ব্যাপার আছে, জিপিএ থেকে কিন্তু 100 নাম্বার থাকে, 100 নাম্বারের পরীক্ষা হয়, জিপিএ থেকে 100, এই সব মিলে 200 নাম্বারের পরীক্ষা হয়। তো এই জিপিএ থেকে যে 100, এটা এসএসসি থেকে নেওয়া হয়, আবার এসএসসি থেকেও নেওয়া হয়। এগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। জাস্ট একটু শর্টকাটে তোমাদের বলি, এই যে তোমার 100 নাম্বার রয়েছে,
এখানে অনেকের দেখা যায় 8 থেকে 10 মার্ক বা 12 নম্বরের উপর কাটা যায়। তো 10 থেকে 12 নম্বর কাটা যায়, এখানে চান্স পাওয়াটা খুবই টাফ। এজন্য তোমার যদি এইচএসসি পরীক্ষায় মিনিমাম তোমার যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে বা তোমার যদি আগ্রহ থাকে, সেক্ষেত্রে তোমার যদি 4.50 আশেপাশে যদি জিপিএ আসে, তাহলে আমি বলবো তোমাকে মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য। আমি তোমাকে মিথ্যা আশা দেখাইতে পারি না, তোমাকে বললাম তুমি 4.5 মেডিকেল প্রিপারেশন নাও, চান্স ইনশোর করে ফেলবে, বাট এতটা সহজ না। কারণ মেডিকেল হচ্ছে সব থেকে কম্পিটিটিভ এক্সাম। এখানে প্রত্যেক বছর 1 লাখ শিক্ষার্থীর উপরে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় বা পরীক্ষা অংশগ্রহণ করে। এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি তোমাকে কখনোই ডিমোটিভেট করতেছি না, বাস্তবতা বলতেছি। বাস্তবতা গুলো শুনে বুঝে তুমি যদি সর্বোচ্চ লড়াই করতে পারো, অবশ্যই পসিবল। কেন পসিবল না? তোমার মতো যারা আছে তারাই তো চান্স পায়, তাহলে তুমি কেন পাবা না? তুমি সর্বোচ্চ লড়াইটা করো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। চান্স না পাইলে জীবনটা শেষ, এইটা তুমি আগে থেকে যদি ভেবে নাও, বা তুমি যদি চিন্তা করো মেডিকেল না পড়তে পারলে আমার সবকিছু শেষ, তাহলে আলটিমেটলি তুমি কিছু করতে পারবে না। বাট চান্স পাওয়ার জন্য তুমি চেষ্টাটা করো, ইফোর্টটা দাও, একটা লক্ষ্য ঠিক করে পড়াশোনা করো, দেখো কি হয়। সো এই তোমার যদি এরকম মেন্টালিটি থাকে যে ভাই আমি সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে হেরে যেতে চাই, বা আমি সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে দেখতে চাই যে আমি চান্স পাবো কিনা, তো যখন তোমার ব্রেনের মধ্যে প্রেশারটা থাকবে না, তখন তুমি দেখবা আলটিমেটলি তুমি তোমার লক্ষ্যে কিন্তু একটা একটা করে আগে যাবা। বাট আগেই তুমি যদি মনে করো যে মেডিকেলে না পাইলেই শেষ, মেডিকেলটাই সব, তাহলে তুমি হয়তোবা দেখবা যে তোমার ব্রেনকে তুমি অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলতেছো এবং সেটা নিতে পারতেছে, এবং আলটিমেটলি তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবে না। তো এই জন্য প্রেশার নেওয়া যাবে না। তো যেটা তোমাদেরকে বলতেছিলাম যে তোমাদের এইখানে 4.5 আশেপাশে থাকলে পরীক্ষা দেওয়া উচিত, কারণ যেহেতু এখানে একটা জিপিএর উপর একটা নাম্বার থাকে। এবং এই জায়গাটায় তুমি যদি একটু খেয়াল করো যে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা যারা আসো, যেটা তোমাদের বলতেছিলাম যে 37টা মেডিকেল কলেজ আছে এবং 9টা ডেন্টাল কলেজ আছে। এই যে 37টা মেডিকেল এবং 9টা ডেন্টাল, এই 37টা মেডিকেল এবং 9টা ডেন্টাল মিলে গত বছর কিন্তু একটা পরীক্ষা হয়েছিল। আগে কি হইতো, মেডিকেল ভর্তি পরীক্ষা হইতো, এরপর 1 মাস পরে ডেন্টাল ভর্তি পরীক্ষা হইতো। বাট সর্বশেষ ভর্তি পরীক্ষাটায় মেডিকেল এবং ডেন্টাল একসাথে পরীক্ষা হয়েছে, এবং এখানে সব মিলে যদি বলি, মেডিকেলে আসন সংখ্যা রয়েছে তোমার 4,972টার মতো আসন সংখ্যা রয়েছে, এবং ডেন্টালে 575টার মতো কিন্তু আসন সংখ্যা রয়েছে। তো তুমি যদি চান্স পাইতে চাও, তাহলে এই যে 1 লাখ শিক্ষার্থী যে পরীক্ষা দিবে, এই 1 লাখ শিক্ষার্থীদের মাঝখান থেকে তোমাকে এই জায়গাটার মধ্যে আসতে হবে। তুমি যদি এই জায়গাটার মধ্যে আসতে পারো, তাহলেই তুমি মেডিকেলে পড়ার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারবা। তো অবশ্যই পসিবল, মানুষ তো পাবে। তো যারা তোমার মতোই তো কেউ না কেউ এখানে ইনশোর করবে। তো কারা ইনশোর করবে? তোমার মতো তারাই ইনশোর করবে যারা সব পড়াশোনা করে, যারা কি বই এ টু জেড মুখস্থ করে, তারাই চান্স পায় না। সব পড়াশোনা করে চান্স পাওয়া যায় না। তোমাকে বুঝতে হবে কতটুকু ছেড়ে দিতে হবে, কতটুকু পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোন ফরম্যাটে পড়তে হবে, কি টেকনিক গুলো এখানে আছে, কি কি স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে, এইগুলো জেনে বুঝে প্রিপারেশন নিতে পারলে তুমি চান্স ইনশোর করে ফেলতে পারবা। তো এটা বোঝাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তাহলেই দেখবা 1 লাখ থেকে তোমার এই জায়গাটা আসার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি সেই বিষয়গুলোই কিন্তু আজকের এই যে মেইন যে পয়েন্ট আছে, এই পয়েন্টে কিন্তু আলোচনা করবো। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে পারো। ছোট্ট করে একটু বললাম তোমাদের প্রাথমিক ধারণা নিয়ে। প্রাথমিক ধারণা আরো কিছু ব্যাপার ইনক্লুড রয়েছে, যে তোমার সময় হচ্ছে, দেখো 1 ঘন্টা 15 মিনিট তোমাকে সময় দেওয়া হবে, এবং 100টা এমসিকিউ থাকবে তোমাকে। এই 100টা এমসিকিউর মধ্যে তুমি যদি একটা করে এমসিকিউ ভুল করো, তাহলে 0.25 করে কাটা হবে। 4টা এমসিকিউ ভুল করলে তোমার 1 মার্ক করে কেটে নেওয়া হবে। এবং এখানে যারা পরীক্ষায় বসবা, তাদের হচ্ছে এসএসসি সালটা হওয়া লাগবে 23 অথবা 24-এর মধ্যে যে কোনো একটা হওয়া লাগবে, এবং এসএসসি সাল হওয়া লাগবে 25 এবং 26। তার মানে এইচএসসি যারা 25 এবং 26-এর শিক্ষার্থী আসো, এবং যারা এসএসসি 23 এবং 24 আসো, তারা এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। জিপি এর ব্যাপারটা যদি বলি, এসএসসির জিপি অবশ্যই তোমাকে 4.00 হওয়া লাগবে, এসএসসিও 4.00 হওয়া লাগবে, এবং দুইটা যোগ করে অবশ্যই তোমার এখানে 8.50 হওয়া লাগবে। এগুলো কিন্তু অনেক ভিডিও আমি ডিটেইলসে তোমাকে আলোচনা করাই দিয়েছি। এবং এখানে পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই তোমার এসএসসি বায়োলজিতে তোমার জিপিএ থাকা লাগবে 3.5, বায়োলজিতে আলাদা করে 3.5 জিপিএ থাকলে তুমি এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো এগুলো হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বললাম। ওকে, প্রাথমিক ধারণা আশা করি তোমাকে দিয়ে দিয়েছি। তো এবার আসবে কিভাবে পড়বো। তো প্রথমেই বলি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, তাদের জন্য আমাদের পূর্ণাঙ্গ একটা ব্যাচ রয়েছে, হোয়াইট অ্যাপ্রন, যেখানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z একটা কমপ্লিট প্রিপারেশন তুমি বাসায় বসে থেকে নিতে পারবা। আমাদের সবগুলো ক্লাস অনলাইনে হবে। আমাদের এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে, আমাদের প্রথম ব্যাচে আমরা ক্লাস শুরু করতেছি, দেখো 16 আগস্ট 2026 থেকে আমরা ক্লাস শুরু করতেছি। এবং এই ব্যাচে কি কি পড়ানো হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z যা যা লাগে সবগুলো জিনিস তোমাকে পড়ানো হবে। হ্যাঁ, কিভাবে প্রিপারেশন নিবে সেটা আমি ধারণা তোমাকে দিব। যারা আমাদের সাথে ক্লাস করবা, আমাদের কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। এখন আমরা তোমাদের জন্য ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিশাল একটা ডিসকাউন্ট অফার দিয়েছি। আমরা এখন মাত্র 1200 টাকায় ভর্তি নিচ্ছি। অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে, যারা এখনো যুক্ত হইতে পারো নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের এডমিশন কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। 01317132318 ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1200 টাকা এটা তুমি খরচ সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারেই একটা মেসেজ করবা হোয়াটসঅ্যাপে, যে ভাইয়া লাস্ট নাম্বারে এখান থেকে টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, আমরা চেক করে অ্যাড করে দিব। তো যারা ভর্তি হতে চাও, দ্রুত কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। এখন আসো ভাই, প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি, কোর্সের মার্কেটিংও করছি। যারা যারা ভর্তি হবি তারা দ্রুত ভর্তি হয়ে যা, সময় খুব বেশি নাই। আর এখন মেইন পয়েন্ট নিয়ে আমি কথা বলা শুরু করবো। এখন প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে ভাইয়া প্রিপারেশন কবে থেকে শুরু করবো। তোমার এইচএসসি পরীক্ষা অলরেডি শেষ, ঠিক আছে, তোমাকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এখন থেকেই। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি তুমি সময় পাবা না। ঢাকা ইউনিভার্সিটি তাদের পরীক্ষার ডেট দিয়েছে, তারা
বলছে তারা হচ্ছে 12ই ডিসেম্বর পরীক্ষা নেবে। নর্মালি ঢাকা ইউনিভার্সিটি আগে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, সেক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে। কোনো একটা শুক্রবার যেহেতু পরীক্ষা হয়, তার মানে 4 ডিসেম্বর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নাই, আমরা 3 মাসের মতো কিন্তু সময় পাবো, এবং এই সময়ের মধ্যে এত বড় একটা সিলেবাস শেষ করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন যারা প্রশ্ন করতেছো কবে থেকে শুরু করবো, আশা করি বুঝতে পারছো। কবে থেকে না, আজকে থেকে এই ভিডিও দেখার পরেই তুমি প্রিপারেশনটা শুরু করবা, হাতে কিন্তু খুব বেশি সময় নাই। তাহলে কবে থেকে শুরু করবা এটা আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আসো যে কিভাবে পড়াশোনা করব। ম্যাক্সিমাম শিক্ষার্থী এই জিনিসটায় ধরা খায়, কিভাবে প্রিপারেশন নিব এই জায়গাটায় বুঝতে না পারার কারণে অনেক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স করতে পারে না। অনেকে মনে করে যে বায়োলজির জন্য 3টা বই না পড়লে চান্স হবে না, ফিজিক্সের জন্য 2টা বই না পড়লে চান্স হবে না, কেমিস্ট্রির জন্য মিনিমাম 4টা বই পড়া লাগবে, ইংলিশের জন্য 6টা বই পড়া লাগবে, জিকে এবং মানবিকের জন্য আরো 3টা বই পড়া লাগবে। এতগুলা বই যদি তুমি না পড়তে পারো, তুমি জিন্দিগিতে মেডিকেলে চান্স পাবে না। তো এটা হচ্ছে সব থেকে বড় একটা স্ক্যাম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়তে পারো, আমি তোমাকে আজকে বলে দিয়ে যাচ্ছি তুমি চান্স পাবা। এবং এইখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কে কত বেশি পড়াশোনা করতেছে, এটা এখানে ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে, এই সাবজেক্টগুলো তুমি কত অল্প সময়ে শেষ করতে পারতেছো, এবং ওই এক জিনিস তুমি কতবার করে পড়াশোনা করতেছো, ওই এক রাস্তা দিয়ে তুমি কতবার করে যাচ্ছ, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস খেয়াল করবা, তুমি যখন প্রথম কোনো একটা রাস্তার মধ্যে যাবা, ওই রাস্তায় দেখবা অনেকগুলো গলি থাকলে তুমি চিনতে পারবে না। ধরো এইদিকে বাজার গিয়েছে, এইদিকে সুপার মার্কেট গিয়েছে, এইদিকে পৌর বাজার গিয়েছে, এইদিকে মনে করো আরো কোনো একটা স্কুলের রাস্তা গিয়েছে। তো এই যে তোমার যে রাস্তাগুলো তোমার কাছে খুব বেশি অপরিচিত লাগবে। আমি যখন প্রথম আমার ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসে যে দেখি যে অনেক অনেক গলি প্রথম দিকে, আমি একদিন যে ভাবা চাই খেয়ে গেছি, আমি তো চিনতে পারতেছি না কোন দিকে যাবো না যাবো। তো ওই একই রাস্তা দিয়ে, ওই একই গলি দিয়ে যখন আমি মানে বারবার যাচ্ছি, তখন কিন্তু রাস্তাগুলো আমার ব্রেন ক্যাচ করা শুরু করছে, এবং আমি কিন্তু আলটিমেটলি বুঝতে পারতেছি যে এইদিকে গেলে আমি হচ্ছে লাইব্রেরি পাবো, এদিকে গেলে আমি মার্কেটে যেতে পারবো, এদিকে গেলে আমি বাজারে যেতে পারবো। সো এরকম তুমি যখন এক রাস্তাটি বারবার যাওয়া, জিনিসটা মেমোরি তোমার ক্যাচ করতে পারবে। ওই ব্যাপারটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও সেম। তুমি যখন এই এক পড়াশোনাগুলা বা ওই এক বই যখন বারবার করে পড়বা, ওই এক রাস্তায় যখন বারবার করে যাবা, পড়াশোনাগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবা, এবং পরীক্ষা হলে তোমার মনে হবে যেগুলো আমি পড়ে আসছি। এই জন্য প্রথম এবং প্রধান কথা হচ্ছে এই সবগুলা সাবজেক্টের জন্য কয়টা করে বই পড়বো, একটি করে বই পড়বো, জাস্ট একটি করে বই পড়বো। ভাইয়া অনেকে যে বলে এক্সট্রা রাইটার, এটা কি ভাইয়া? এক্সট্রা রাইটারের বই থেকে যে অনেক প্রশ্ন আসে, দেখো এক্সট্রা রাইটারের বই থেকে 2-1টা করে প্রশ্ন আসতে পারে, এটা সত্যি কথা। বাট তুমি যখন একটা বই পড়ে তোমাকে সামনের যে গেম প্ল্যানগুলো আমি শেয়ার করবো, বা অনেক কোচিং সেন্টার অনেক বড় ভাই বা আমরা তোমাকে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো 1 থেকে 2 পেজে পড়িয়ে দিব, তাহলে তোমাকে ওই নতুন বই আলাদা আলাদা বই কিনতে হবে না, আলাদা আলাদা ভাবে পড়তে হবে না। তো তুমি দেখবা অনেক এক্সাম নেয়, ওই এক্সাম দিতে দিতেই দেখবা যে ওই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমার মাথায় সেভ হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই একটা বই পড়তে হবে। এবং কি পড়বা? মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার প্রথম এবং প্রধান হাতিয়ার হচ্ছে মেইন বই। মেইন বই না পড়ে চান্স পাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা মানে অসম্ভব বলা যায়, অনেকটাই অসম্ভব বলা যায়। অনেকে বলো যে ভাইয়া যে আমি নিজেও ভাইয়া অনেক স্ট্র্যাটেজি ফলো করতাম, বাট আমার রিয়েল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে মেইন বইয়ের উপর আসলে কিছু হইতে পারে না। অনেকেই বলে যে ভাইয়া উদ্ভাস উন্মেষের যে বইগুলো আছে এগুলো যথেষ্ট ভালো বই, বাট ওই বইগুলো পড়ে তুমি আসলে চান্স পাওয়াটা ডিফিকাল্ট হবে এবং পড়াশোনাগুলো মনে রাখতে পারবে না। কারণ একসাথে যখন তুমি অনেক ইনফরমেশন একসাথে দেখবা, ওটা মানে আমাদের ব্রেন নিতে পারে না। তো সেক্ষেত্রে তুমি যখন মেইন বই দাগায় দাগায় পড়বা, মেইন বইয়ের সাথে তোমার একটা মানে দেখা যাবে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। মেইন বইয়ের প্রত্যেক লাইন দাগাবা, তোমার মাথার মধ্যে ক্যাচ করবে, এবং তোমার চোখ দিয়ে যখন তুমি দেখে দেখে দাগাবা, দাগায় দাগায় পড়বা, তোমার পড়াশোনা অটোমেটিক হয়ে যাবে এবং পরীক্ষায় তুমি এমসিকিউ ধরতে পারবা। বাট এই কাজটা না করে যখন তুমি ওই যে কোচিং সেন্টার বইগুলো পড়বা, তুমি চান্স ইনশোর করে ফেলতে পারবে না। এই জন্য অবশ্যই তোমাকে মেইন বই পড়তে হবে। আবারও বলতেছি, বায়োলজির জন্য শুধু 2টা বই, একটা হচ্ছে গাজী আজমলের জন্য, একটা হচ্ছে দেখো এই যে মানে প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল, উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান। এই 2টো বই পড়লেই কাভার, এর বাইরে কিচ্ছু লাগবে না। এরপরে ফিজিক্সের জন্য শুধুমাত্র ইসাক স্যারের বই পড়লেই কাভার, আর কিছু লাগবে না। কেমিস্ট্রির জন্য শুধুমাত্র হাজারি স্যারের বই পড়বে, আর কিছু লাগবে না। ইংলিশের জন্য তুমি যে কোনো একটা, আমি বলি আবারও, যে কোনো একটা কোচিং সেন্টারের বই পড়ো, যে কোনো একটা কোচিং সেন্টারের বই পড়লে কাভার। জিকে এবং মানবিক গুণাবলীর জন্য যে কোনো একটা কোচিং সেন্টারের বই পড়লে কাভার। আমাদের এখানে যারা ক্লাস করবা, আমরা জিকে এবং ইংলিশের জন্য যে বই পড়াবো ওই পিডিএফ তোমাকে দেওয়া হবে, এগুলো পড়লে আশা করি তোমাকে এক্সট্রা করে কিছু করা লাগবে না। অর্থাৎ একটা করে আমরা বই পড়বো, এর বাইরে আমরা কোনো কিছু করবো না। আমরা একটা করে বই পড়বো, এক্সট্রা ইনফরমেশন গুলো কিভাবে পড়বো বলে দিচ্ছি। এখন মনে করো আমি একটা দিয়ে এক্সাম্পল দিই, তুমি বায়োলজি পড়া শুরু করতেছো, তো বায়োলজির যে মেইন বই পড়া শুরু করছো, এই মেইন বই পড়তেছো, কোনো একটা ইনফরমেশন তোমার মনে হচ্ছে বা কোনো একটা ছন্দ তোমার মনে হচ্ছে, কি করবা? নোট করা প্রয়োজন। আপনি আলাদা করে নোট করবা না, আলাদা করে নোট করে করতে গেলেও সময় মিলাইতে পারবে না। এই জন্য ওই মেইন বইয়ের মধ্যে যে উপরে নিচে যে জায়গাগুলো আছে, ওই ছোট ছোট জায়গাগুলোর মধ্যে ছোট ছোট যে জায়গাগুলো আছে ওইখানে ছোট ছোট নোট করে ফেলবা। যদি অন্য কোনো বইয়ের এক্সট্রা ইনফরমেশন লিখতে হয়, ওই বইয়ের মধ্যে উপরে নিচে কোনো একটা চিপায় লিখে রাখবা।
এইগুলাই বেশি মনে থাকে, এইগুলাই কাজে লাগবে। এই জন্য একটা বই পড়বা, ওই বই দাগাবা, কাটাছেড়া করবা, ওই বইয়ের মধ্যে লিখবা, এক্সট্রা করে কোনো কিছু লেখার দরকার নেই। আর যদি তারপরেও ছোট ছোট কিছু লেখার প্রয়োজন হয়, একটা মোটা একটা খাতা কিনে নিয়ে আসবা, ওই খাতার মধ্যে উপরে হেডিং দিবা উদ্ভিদ বিজ্ঞান দিয়ে, বই তো লিখবা, যদি পাশাপাশি আরো কিছু লেখার একটু প্রয়োজন হয় খাতার মধ্যে লিখে রাখবা। ওই খাতার এই পরীক্ষার 2 দিন আগে তোমাকে রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে। তাহলে তোমার সবগুলো কন্টেন্ট গোছানো থাকবে, তোমার মনে হবে যে এটা ভুলে যাচ্ছি, এই বক্সটা একটু দেখার প্রয়োজন, দেখি। তো সব থেকে ভালো হয় মেইন বইয়ের মধ্যে ছোট ছোট তুমি দেখবা চিরকুট বা কাগজের মধ্যে লিখে বইয়ের সাথে অ্যাটাচ করে দিবা। তাহলে ওই বইটা যখন তুমি নেক্সট টাইম পড়তে যাবা অনেকটা তুমি উপকৃত হবা। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই যে বায়োলজি, মনে করো চান্স না পাওয়ার মেইন কারণটা কি, তুমি বায়োলজি বই শেষ করবা পরীক্ষার 5 দিন বা 10 দিন আগে কোনো রকম বা কোনো মতে, বাংলায় যদি বলি কোনো মতে একবার শেষ করবা। বাট যারা আসলে এই যে এই সিটের মধ্যে আসবে 4972 মধ্যে আসবে, এরা এই বইটা কখনোই একবার শেষ করবে না, এরা তো শেষ করবে এবং এরা ওই বইটা বারবার করে রিভিশন দিবে। তোমার কি মনে হয় প্রথমবার যখন শেষ করতেছে ও তখন সবগুলো জিনিস মাথার মধ্যে আসতে বা সব পারবে না? কিন্তু ওর স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে আমি প্রথমবার পড়ছি, আমার 30% মনে আছে, কোনো সমস্যা নেই, বাট আমি তো একবার শেষ করছি, ওই রাস্তা দিয়ে তো একবার গেছি, আমার তো জিনিসগুলো পরিচিত। তো পরের বার যখন আমি শেষ করবো তখন আমার কনফিডেন্স আরো বিল্ড আপ হবে। তখন ধরো যে 30-50% আসলো, এবার আবার রিভিশন দিব 60%, আবার রিভিশন দিব 70%, এবার আবার রিভিশন দিব 80%, আবার রিভিশন দিব 90%। তো এভাবে ওই এক বই যখন বারবার করে পড়া হয় তখন জিনিসগুলো কিন্তু কভার আপ হয়ে যায়। আর তোমরা যে কাজটা করো ম্যাক্সিমাম শিক্ষার্থী, এই যে এক কোষ এর গঠন, কোষ বিভাজন, এই 2টা চ্যাপ্টার পড়তে তুমি দেখা যাবে যে 10 থেকে 15 দিন নিয়ে গেছো। এত তো সময় দেওয়া যাবে না, মোটামুটি একবার করে শেষ করো। একটা করে চ্যাপ্টার থেকে প্রশ্ন কয়টা করে আসবে? সর্বোচ্চ একটা বা সর্বোচ্চ 2টা, কারণ চ্যাপ্টার তো অনেকগুলা। তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে বা এখানে তো ম্যাথ তো নাই, ফিজিক্স ম্যাথ বলতেছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে ম্যাথ বায়োলজি সবগুলো চিন্তা করলে 75টা চ্যাপ্টার আছে। কিন্তু এখানে তোমার ম্যাথ থেকে তো প্রশ্ন আসবে না, ম্যাথ তো আগেই বাদ। তার মানে তারপরেও তুমি দেখো যে তোমার প্রায় 50-55টার উপর চ্যাপ্টার পড়া লাগবে। তার মানে একটা করে চ্যাপ্টার থেকে যদি একটা করে প্রশ্ন দেয় সেটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। তো এই জায়গাটা থেকে অবশ্যই তোমার মাথায় রাখা লাগবে চ্যাপ্টারের শুধুমাত্র চুম্বক অংশ বা গুরুত্বপূর্ণ অংশগুলো তোমার আগে পড়া দরকার, বা যে জায়গাগুলোকে মেডিকেলের প্রশ্ন টাচ করছে ওই জায়গাগুলোই পড়া দরকার। এক্সট্রা যে জায়গাগুলো সেগুলো পড়ার দরকার নাই, তুমি শেষ করতে পারবে না। তো এই জন্য ওই এক রাস্তা দিয়ে তোমাকে বারবার যাওয়া লাগবে, ওই এক বই তোমাকে বারবার করে শেষ করতে হবে, এবং যে জায়গাগুলোতে প্রশ্ন আসছে ওইগুলোই পড়তে হবে। এবং ওই যে লেস ইম্পর্টেন্ট বলে যে কথাটা আছে, যেগুলো কম গুরুত্বপূর্ণ, এইগুলো সব পড়তে যাইও না, তাহলে শেষ করতে পারবে না। যেখান থেকে প্রশ্ন আসে ওইগুলোই আগে শেষ করো, তাহলে তুমি চান্স ইনশিওর করে ফেলতে পারবা। তো যেহেতু তোমার মেডিকেলে পড়ার স্বপ্ন, তার মানে অবশ্যই তোমাকে বায়োলজির মধ্যে খুব ভালো একটা নাম্বার মেক শিওর করতে হবে। বায়োলজির মধ্যে যেহেতু এখানে তোমার 30টা প্রশ্ন আসবে, তোমার টার্গেট থাকবে এই 30টার মধ্যে মিনিমাম 26 থেকে 27টা কারেক্ট করা। যেহেতু তুমি মেডিকেলে পরীক্ষা দিবা, বায়োলজি খুব ভালো মতো পড়বা, তো এখানে আশায় রাখতে পারি তুমি 27টার মধ্যে কারেক্ট করবা। ফিজিক্সের ক্ষেত্রে দেখো এবার কিন্তু 15টা প্রশ্ন আসবে তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে, আগে 25টা আসতো, এখন 15টা প্রশ্ন আসে। তো ফিজিক্সের প্রশ্নগুলো নর্মালি ইসাক স্যারের বইয়ের অনুশীলনী পড়লেও কভার করা যায়। আমি যদি তোমাকে বলি এই বায়োলজির ক্ষেত্রে, যদি বলি বায়োলজির ক্ষেত্রে একটা বই, মেইন বই একটা পড়বা, প্রচুর পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করবা, এবং এখান থেকে মেডিকেলের কোশ্চিন ব্যাংক, বিগত বছরের কোশ্চিন ব্যাংক পড়বা। এবং এরপরে আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, তোমাদের 2টা বই না, এই জন্য একবারই বলেছি, গাজী আজমল, আবুল হাসান, আলিম স্যার, মাজেদা ম্যাডাম, এদের অনুশীলনীর প্রশ্ন সমাধান করবা। এই কয়েকটা কাজ করতে পারলে বায়োলজি 30টার মধ্যে 27 থেকে 28টা ইনশাআল্লাহ তুমি কমন পাবা, এর বাইরে আসে না ভাইয়া। ফিজিক্সের ক্ষেত্রে একদম ভাইয়া যা যা আসে তাই তোমাকে বলে দিচ্ছি, টু দা পয়েন্ট তোমাকে বলে দিচ্ছি। তো ফিজিক্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা এটার বই, ইসাক স্যার পড়বা, এরপর ইসাক স্যারের অনুশীলনী পড়বা, এরপরে মেডিকেলের বিগত বছরের কোশ্চিন ব্যাংক পড়বা, এবং ইসাক স্যারের ক্ষেত্রে দাগানো যে লাইনগুলো আছে এগুলো খুব সুন্দর মতো পড়বা। আমরা কিন্তু আমাদের হোয়াইট অ্যাপন ব্যাচে দাগানো লাইনগুলো একদম তোমাকে ভেঙে ভেঙে পড়াই দিব। আশা করি ফিজিক্সের ক্ষেত্রে যে 15টা প্রশ্ন আসবে ওই ক্লাসগুলো করলে তুমি ইজিলি 12 থেকে 13টা প্রশ্ন ইনশাল্লাহ ফেলে আসতে পারবা। তো তোমার টার্গেটই থাকবে এখানে এই 15টার মধ্যে 13টা ইনশিওর করা, এখানে 13টা, এখানে 27টা ইনশিওর করা। কেমিস্ট্রির মধ্যে 25টা প্রশ্ন আসবে, তুমি যদি শুধুমাত্র হাজারি স্যারের বইটা দাগায় পড়তে পারো, হাজারি স্যারের বই এমসিকিউ গুলো সলভ করতে পারো বুঝে বুঝে, এবং তুমি যদি কোশ্চিন ব্যাংক ভালো মতো পড়তে পারো, এখানে যে তোমার 25টা প্রশ্ন আসবে তুমি 20+ প্রশ্ন ইজিলি গাইড করতে পারবা। তো আমি ধরলাম যে তুমি 20-25টা আসবে না, ধরলাম তুমি ইজিলি তুমি 20টা গাইড করতে পারবা, কম করে ধরলাম 20টা গাইড করবা। ইংলিশের মধ্যে যে প্রশ্নগুলো আসবে 15টা আসবে, তুমি যদি এখানে ধরলাম যে 50% গাইড করো, তাহলে তোমার এখানে ধরলাম 7টা তুমি গাইড করছো। জিকে এবং মানবিক গুণাবলী থেকে এখানেও 15 মার্ক রয়েছে, তো মানবিক গুণাবলী থেকে এখানে তোমার 5টা, এগুলো পড়া লাগে না। সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে মানবিক গুণাবলী গুলো কেউ না পড়ে গেলেও ইজিলি আনসার করে আসতে পারবে। তো এখানে তোমার 5টার মধ্যে ধরলাম 3টা তুমি গাইড করবা। আর জিকের বাংলাদেশ এবং আন্তর্জাতিক সর্বশেষ পরীক্ষায় আগেও ছিল আন্তর্জাতিক একটা সময়, মাঝখানে আন্তর্জাতিক ছিল না, এরপরে কিন্তু আবার আন্তর্জাতিক নিয়ে আসছে। তো আন্তর্জাতিক নিয়ে আসার পরেও দেখা গিয়েছে যে বাংলাদেশ বিষয়গুলো থেকে সর্বাধিক প্রশ্ন আসছে, এবং আন্তর্জাতিক থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছিল। তো সেক্ষেত্রে এখানে যে 10টা প্রশ্ন থাকবে, তো ধরলাম যে এখানে তোমার 10টা প্রশ্নের মধ্যে তুমি 6 থেকে 7টা ইজিলি গাইড করবো, ধরলাম যে 6টা গাইড করছো, তাহলে এখানে 6 আর 3 এখানে তোমার 9 আসতেছে, তাহলে এখানে তোমার 9 চলে আসতেছে। তাহলে জিকে এবং মানবিক গুণাবলী থেকে তোমার 9, তারপর ইংলিশ থেকে ধরলাম তুমি 7টা গাইড করছো, এরপর কেমিস্ট্রি থেকে ধরলাম তুমি 20টা গাইড করছো, ধরো একটু কম বেশি করে 5টাই ধরো ভুল করছো, আরো একটা কম ধরো 19টা গাইড করছো। এরপরে মনে করো তুমি ফিজিক্স থেকে
ফিজিক্স থেকে তুমি 13টা গাইড করছো, ফিজিক্সটা একটু বেশি করে ধরছি কারণ ফিজিক্সে ভালো করা পসিবল, এবং বায়োলজিটা বেশি করে ধরছি, বাকিগুলো আমি কম কম করেই ধরছি। তো বায়োলজি থেকে তুমি ধরলাম যে 27টা গাইড করছো, 27টা গাইড করছো, তাহলে দেখো তুমি যদি এইভাবে গাইড করো তাহলে তোমার এখানে কত আছে আমাদের এখানে, আমরা যদি একটু হিসাব করে দেখি তাহলে এখানে ধরছি আমি 9টা ধরছি, আর এখানে তোমার হচ্ছে 7, তারপরে এখানে তোমাদের 19টা ধরছি, 13টা ধরেছি, আর এখানে হচ্ছে 27টা। তাহলেও দেখো তোমাদের এখানে কিন্তু চলে আসতেছে 75 চলে আসতেছে, 75 চলে আসতেছে। আমি কিন্তু কম করে ধরছি, তারপর 75 চলে আসতেছে। তো এখন কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার জন্য 75 থেকে 77 এই রেঞ্জের নাম্বার পাইলেই তুমি ইনশাল্লাহ একটা সিট ইজিলি ইনশোর করতে পারবা। তো এই ফরম্যাটে তুমি যদি আগাইতে পারো তাহলেও কিন্তু তোমার 75 নাম্বার চলে আসবে। তো এজন্য কোন সাবজেক্ট কতটুকু পড়বা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বললাম ফিজিক্স কেমিস্ট্রি কেমনে পড়বা, বায়োলজি কেমনে পড়বা, ইংলিশের জন্য একটা কোচিং এর বই পড়লেই কাভার, আর জিকের জন্য ওই একটা কোচিং এর বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারলে তুমি চান্স ইনশোর করে ফেলতে পারবা। তো এইভাবে প্রিপারেশন নাও, আমাদের হোয়াইট অ্যাপন ব্যাচের সাথে ক্লাস করা শুরু করো। আশা করি এই জার্নিটা তোমার অনেক বেশি স্মুথ হবে এবং তুমি খুব সহজেই একটা সিট ইনশোর করে ফেলতে পারবা। তো এর বাইরেও তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তী আরেকটা ভিডিও করে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।